সম্মানিত দর্শক, আজ একটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে চলমান বাংলাদেশের রাজনীতি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং একই সঙ্গে মীর জাফরের যে পরিণতি এবং তার যে কর্মময় জীবন, এই কর্মময় জীবনের সঙ্গে ২০২৬ সনের বাংলাদেশ কিংবা ২০২৭ সনের বাংলাদেশের কী সম্পর্ক রয়েছে এটার একটা সমীকরণ দাঁড়া করার চেষ্টা করব ঐতিহাসিক প্রেক্ষাপটে। তার আগে ইতিহাসটা বলে নেই। আপনারা জানেন যে মীর জাফর আলী খান তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রধান সেনাপতি। নবাব আলীবর্দী খানের খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং মুর্শিদাবাদের অত্যন্ত অভিজাত একটি পরিবারে তার জন্ম হয়েছিল। দেখতে অসাধারণ সুন্দর ছিলেন, ভীষণ রকম সুন্দর ছিলেন। যুদ্ধক্ষেত্রে বেশ কিছু সফলতা দেখিয়েছেন, বিশেষ করে বর্গীরা যখন বাংলা আক্রমণ করছিল এবং নবাব আলীবর্দী খান যখন এই বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, সেই বহু সংখ্যক যুদ্ধে তিনি বেশ সফলতা দেখিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে তার ব্যক্তিত্বের দ্বন্দ্ব ছিল, তার ঈর্ষা ছিল এবং তিনি মূলত অপমানিত বোধ করেছিলেন। এটা হলো মূল কারণ। যে যাই যত আবেগের কথা বলুক না কেন, তরুণ নবাব তার মানে যাকে বলা হয় তার যে রাজদরবারে যে সকল আমাত্য রয়েছেন, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান প্রত্যেকটি মানুষের সঙ্গে তার নানার যে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তার নানার আগে যে নবাব ছিলেন নবাব সরফরাজ আলী খান, নবাব সরফরাজ আলী খানের আগে নবাব সুজাউদ্দৌলা, নবাব সুজাউদ্দৌলার আগে নবাব মুর্শিদ কুলি খান। তাহলে এই যে মুর্শিদ কুলি খান থেকে একদম আলীবর্দী খান পর্যন্ত যে সুদীর্ঘকালের বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাংলা মানে বাংলা, বিহার, উড়িষ্যার রাজনীতি, অর্থনীতি, এদের যে ডিপ্লোম্যাসি উইথ দিল্লি, দিল্লির সঙ্গে ডিপ্লোম্যাসি, এর বাইরে চীনের সঙ্গে ডিপ্লোম্যাসি এবং সিল্ক রুট কেন্দ্রিক অন্য যে সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হতো, এটার ব্যাংকিং, বিনিয়োগ, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, পুরো যে সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এই ব্যবসার পরিচালনা করতেন, তাদের সবার সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কটা একেবারে প্রথম দিন থেকে খারাপ হয়ে যায়। এটা অনভিজ্ঞতার কারণে হতে পারে, ঔদ্ধত্যের কারণে হতে পারে, বেয়াদবির কারণে হতে পারে, নানা রকম কারণে হতে পারে, বাট এটা হয়েছিল। তার প্রেক্ষিতে এই যে বাংলাদেশের ওই মুহূর্তে প্রায় ১,০০,০০০ সৈন্যবাহিনী ছিল। চিন্তা করতে পারেন আজ থেকে কত বছর আগে, ১৭৫৬ সালে এই বাংলাদেশে ১,০০,০০০ রিজার্ভ সৈন্য ছিল, তার মধ্যে ৫৩,০০০ সৈন্য শুধু পলাশীর ময়দানে উপস্থিত ছিল, যার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। তো সেই মীর জাফর আলী খান বলা হয়ে থাকে বিশ্বাসঘাতকতা করলেন। আসলে তিনি কোনো কাজ করেননি, পক্ষে করেন বিপক্ষে করেননি, জাস্ট সৈন্যবাহিনীকে যুদ্ধ করা থেকে বিরত রেখেছিলেন। আর অন্যদিকে নবাবের অনুগত কয়েকজন সেনাপতি প্রাণান্ত চেষ্টা করেছিল এই যুদ্ধে জয়লাভ করার জন্য। তারা বীরের মতো যুদ্ধ করেছে, কিন্তু প্রকৃতি তাদেরকে সহযোগিতা করেনি। কেননা তাদের কমান্ডে, মোহনলালের কমান্ডে যে সৈন্য ছিল, বা শিনফ্রের মানে ফরাসি যে সেনাপতি বাংলাদেশে ভাড়া খাটতেন, তার সৈন্যবাহিনীতে যে ফৌজিতে যে সকল সদস্য ছিলেন, সবাই মিলে যুদ্ধ করলে ক্লাইভ পারতেন না। কিন্তু এমন একটা বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টিতে গোলা বারুদ, ঠুলা বারুদ সব কিছু মানে ভিজে একাকার হয়ে গেল। আর যেখানে সৈন্য সমাবেশ করা হয়েছিল সেই অংশটি কাদায় পরিপূর্ণ ছিল, আর ক্লাইভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে কাদা ছিল না। তো ফলে কি হলো, এই যুদ্ধে প্রকৃতির কাছে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার স্বাধীনতা সব বিসর্জিত হলো। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার পরিবর্তে মীর জাফর আলী খানকে ক্ষমতায় বসালেন। মীর জাফর আলী খান ২ দফায়, অর্থাৎ যুদ্ধের ব্যয় বাবদ পুরো রাজকোষ খালি করে দিয়ে দিলেন। তারপরে ইংরেজদের ডিমান্ড মিটল না। মানে যা ছিল বাংলার
সব কিছু দিয়ে দিলেন। তারপরেও তার ডিমান্ড মিলল না। এমনকি মীর জাফর আলী খান এবং তার আত্মীয়স্বজনের যে সকল পার্সোনাল সেভিং ছিল সেটাও রবার্ট ক্লাইভকে দিয়ে দেওয়া হলো, কিন্তু তারপর তার ডিমান্ড মিলল না। এরপর তিনি দুটো জেলা, দুটো জেলার মানে যেখানে সবচেয়ে বেশি রেভিনিউ আসতো, এই দুটো জেলার সমস্ত রাজস্ব আদায়ের ভার, দেওয়ানির মানে কার্যক্রম, এগুলো সবই ইংরেজ কোম্পানির কাছে তিনি দিয়ে দিলেন। কিন্তু তারপরও ইংরেজরা আসলে আরও রেভিনিউ চাচ্ছিল, আরও টাকা চাচ্ছিল। এর প্রেক্ষিতে তারা করল কি, এই ভদ্রলোককে ক্ষমতা থেকে সরিয়ে তার মেয়ের জামাই মীর কাসিম আলী খান, হি ওয়াজ অলসো এ ট্রেইটর, সেও ছিল কিন্তু বিশ্বাসঘাতক। তো সেই মীর কাসিমকে এনে ক্ষমতায় বসালেন। মীর কাসিম প্রথম দফায় কিছু টাকা দিলেন, কিন্তু পরবর্তীতে যেহেতু বাংলার আর কোনো টাকা ছিল না, তিনি টাকা দিলেন না। টাকা না দেওয়ার কারণে যে পরিস্থিতি শুরু হলো, সেই পরিবেশ এবং পরিস্থিতিতে আর একটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে অনিবার্য হলো, এবং সেই যুদ্ধ সম্ভবত মুঙ্গেরের যুদ্ধ বা বক্সারের যুদ্ধ, দুটোর একটা। এই মুহূর্তে আমার ওটা এত কিছু বলার দরকার নেই। তো সেই যুদ্ধে মীর কাসিম আলী পরাজিত হলেন এবং বাংলা থেকে পালিয়ে গেলেন। কিন্তু পালিয়ে যাওয়ার আগে তিনি যে কাজ করলেন সেটা হলো, জগৎ শেঠ থেকে শুরু করে অন্য যে সমস্ত লোক ট্রেইটার ছিল, তিনি তো সবাইকে চিনতেন, বিকজ হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য ট্রেইটার। এই মীর জাফর আলী খান থেকে শুরু করে যারা এই কাজগুলো করেছেন, পুরো নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে কনস্পিরেসি চলেছিল, পুরোটার নেতৃত্বে ছিলেন মিরন এবং মীর কাসিম, এই দুজন। মিরন তার ছেলে আর মীর কাসিম হলো মেয়ের জামাই। তিনি সবাইকে চিনতেন এবং সবাইকে এনে ভাগীরথীর তীরে তার যে দুর্গ ছিল, সেই দুর্গের নাম হলো মুঙ্গের দুর্গ। এই দুর্গের উপরে উঠিয়ে সমস্ত ট্রেইটারদেরকে, যাদেরকে তিনি পেয়েছিলেন, সভা করার নামে, পরামর্শ করার নামে প্রাসাদে ডেকে এনে সেই দুর্গের চূড়া থেকে ভাগীরথী নদীতে ফেলে দিয়ে সবাইকে মেরে ফেলেছিলেন। তারপর তিনি পালিয়ে চলে গেছিলেন। এটা অনেক ইতিহাস, একদম দিল্লি পর্যন্ত চলে গিয়েছিলেন। এরপরে রবার্ট ক্লাইভ এবং ইংরেজরা আবার দ্বিতীয় দফাতে এই সিরাজউদ্দৌলার পরে যাকে বসিয়েছিলেন মীর জাফর আলী খান, তাকে আবার বাংলার সিংহাসনে বসালেন। তো বাংলার সিংহাসনে তিনি বসলেন, কিন্তু আসলে তেমন তার করার কিছু ছিল না। দ্বিতীয় মীর জাফর, মানে তার পুনর্জন্ম হলো। ফার্স্ট মীর জাফর গেল, দ্বিতীয় মীর জাফর, তিনি ব্যক্তি একই ছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব ভিন্ন ছিল। তিনি তখন কুষ্ঠরোগে আক্রান্ত, বৃদ্ধ হয়ে গেছেন, পাফেট হয়ে গেছেন। ফলে সারা রাজ্যে আইন শৃঙ্খলা মারাত্মকভাবে মানে অবনত হয়ে গেল, বা অবনতি দেখা দিল আইন শৃঙ্খলার। রাজস্ব আদায় যেটা আগে ছিল মীর কাসিমের জমানাতে কিংবা তার আগের জমানাতে যেটা ছিল, সেটি যাকে বলা হয় একেবারে বলতে গেলে কমে গেল। কৃষক বিদ্রোহ দেখা দিল, রাজ্যের বিভিন্ন জায়গাতে দুর্ভিক্ষ দেখা দিল, এবং এই দুর্ভিক্ষের প্রেক্ষিতে তার মৃত্যুর কয়দিন পরে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা হয়, যেটাকে ৭৬-এর মন্বন্তর বলা হয়। এই অব্যবস্থাপনার কারণে সম্ভবত ১৭৭৩ খ্রিস্টাব্দে বা ১৭৭২ খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস আসার আগে। তো ১৭৭২ আর যে বাংলা ১১৭৬-৭৬-এর মন্বন্তর যেটিকে বলা হয়, এটা এই কুশাসনের কারণে এবং মীর জাফর পরপর ২ দফা মীর জাফরের ব্যর্থতার কারণে এবং তার জামাইয়ের কারণে। তো যাই হোক, তিনি সেই এতটা ব্যর্থ হলেন এবং সারা দেশে এতটা অস্থিরতা শুরু হলো যে ওটা নিয়ন্ত্রণ করার মতো, বাংলাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো রাষ্ট্রশক্তি বাংলায় ছিল না। আর দিল্লি তখন কার্যত দিল্লির অধীন থাকলেও, দিল্লি থেকে এটা বাংলাদেশে এসে অন্য কোনো গভর্নর, অন্য কোনো সেনাপতি এটা চালাবেন, আউট অফ কন্ট্রোল, যাকে বলা হয় মৎস্যান্যায়। ইতিহাসে বেশ কয়েকবার বাংলাদেশ কিন্তু মৎস্যান্যায় হয়েছে, যখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। মীর জাফরের মৃত্যুর সেই কয়েক বছর আগের থেকে পুরো বাংলাদেশ একেবারে উইদাউট অ্যাডমিনিস্ট্রেশন, চারিদিকে যে যার মতো চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি সব কিছু। এবং এতে করে ইংরেজরা পড়লো সবচেয়ে বড় বিপদে। এর কারণ হলো তাদের যে
দুটো প্রেসিডেন্সি ছিল। কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ তারা নির্মাণ করেছিল এবং ফোর্ট উইলিয়ামকে কেন্দ্র করে বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চল এবং উত্তর ভারতের কিছু অংশ। এটা তাদের একটা প্রেসিডেন্সির মধ্যে ছিল। আর দক্ষিণ ভারত কেন্দ্রিক তাদের যে প্রেসিডেন্সি ছিল সেটা ছিল মাদ্রাস প্রেসিডেন্সি। তো এই মাদ্রাস প্রেসিডেন্সিতে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা হলো গোয়া বন্দরকে কেন্দ্র করে। তারপরে যে নরেন্দ্র মোদীর এই গুজরাটকে কেন্দ্র করে তাদের একটা বিগ ইনভেস্টমেন্ট কিন্তু তারা এই বাংলাতে নিয়ে এসেছিল। তো বাংলাতে এসেছিল বিকজ এখানে তাদের একটা পলিটিক্যাল পাওয়ার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যখন এরকম বিশৃঙ্খলা দেখা দিল তখন তাদের পুরো ব্যবসা বাণিজ্যতে তারা দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেল। আর এরকম একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার মতো শক্তি তাদের ছিল না। তারা বেনিয়া ব্যবসা করতো, যুদ্ধ করতো, ভাড়াটিয়া সোনা খাটতো, চুরি ডাকাতি রাহাজানি করতো। বাংলাদেশ থেকে সুযোগ পেলে হাজার হাজার নারী এবং পুরুষকে ধরে নিয়ে তারা আফ্রিকা মানে ইউরোপ আমেরিকাতে বিক্রি করতো দাস হিসেবে। এই যে কাজগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো। কিন্তু সত্যিকার অর্থে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের আসলে ওইরকম কোনো লোক ছিল না। ফলে এই কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরস আছেন তারা সবাই গিয়ে তখন ব্রিটেনের সাহায্য চাইলেন যে উই নিড এ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড রুলার। তো আমরা এখন এই বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে এখন সরাসরি আমাদের নিজেদের হাতে ক্ষমতা নিতে হবে। এই তখন বাংলাদেশের প্রথম গভর্নর হয়ে আসলেন এক ভদ্রলোক, তারপরে হলো লর্ড ওয়ারেন হেস্টিংস 1773 সালে। এই যে বাংলাদেশের স্বাধীনতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেল, এটি প্রথমে 100 বছর ওদের হাতে রইল। এরপরে 1857 থেকে শুরু হলো সরাসরি ব্রিটিশ সরকারের শাসন। এই যে ব্রিটেনের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ শাসন করেছে বটে, কিন্তু এটাতে ব্রিটিশ সরকারের একটা যাকে বলা হয় আধিপত্য ছিল। তারা গভর্নর জেনারেল নিয়োগ করে দিতেন, সিভিল সার্ভিসে তারা সরকারি লোক নিয়োগ দিতেন, অন্যান্য সরকারি অফিসগুলোতে ব্রিটেনের যারা অভিজ্ঞ তাদেরকে সেই ব্রিটেনের রানী নিয়োগ দিতেন। যেমন ধরেন এখন ইসলামী ব্যাংক চলছে, এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নর সাহেব তাদেরকে চেয়ারম্যান ঠিক করে দিচ্ছেন, পর্যবেক্ষক ঠিক করে দিচ্ছেন, বা কোনো একটা প্রাইভেট ফার্ম যখন সেখানে ব্যর্থ হয় তখন সেখানে সরকার ইন্টারফেয়ার করে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তখন ব্রিটিশ সরকারের ইন্টারফেয়ারেন্স ছিল। তো সেই দিক থেকে এই যে নবাব যাকে বলা হয় বাংলার নবাব মীর জাফর আলী খান, তো তাকে যে প্রথমবার ফেল করলো, তারপরে দ্বিতীয়বার আনা হলো, মধ্যে মীর কাসিম এলো, মীর কাসিম অল্প বয়স্ক মানুষ, ফেল করলো, ইংরেজদের সাথে সম্পর্ক খারাপ করলো, আবার বাংলা শেষ হয়ে যাওয়ার জন্য একেবারে সরাসরি ব্রিটিশ শাসন চালুর জন্য দ্বিতীয় দফা মীর জাফরের আগমন ঘটল এবং ক্ষমতায় থেকে তিনি কুষ্ঠরোগী হয়ে মরলেন। এখন দেখেন তো পৃথিবীর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে অতীতে বা বর্তমানে এই মীর জাফরের দ্বিতীয়বার ক্ষমতা আরোহণ নিয়ে এরকম কোনো ইতিহাস বা এরকম কোনো সম্ভাবনা আপনি দেখতে পান কিনা?